গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো, জুন মাসের 12 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্নটা দেখো, বলছে সম্প্রতি কোন শহর ভারতের লেপার্ড ক্যাপিটাল হিসাবে আত্মপ্রকাশ করলো? লেপার্ড ক্যাপিটাল, কোন শহর লেপার্ড ক্যাপিটাল হিসাবে আত্মপ্রকাশ করলো? উত্তরটা হবে বেঙ্গালুরু শহর। বেঙ্গালুরু শহর। দেখো, একটু বিস্তারিত দেখে নিই যে সম্প্রতি কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরকে লেপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে। মুম্বাইকে পিছনে ফেলে, এর আগে মুম্বাই ছিল, মুম্বাইকে পিছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছে। ঠিক আছে, কোন শহর? বেঙ্গালুরু শহর। দেখো, হেলোমাতি নেচার ফাউন্ডেশন এর একটি সার্ভে অনুযায়ী 80 থেকে 85টা লেপার্ড ব্যাঙ্গালোরে আছে। দেখো, ব্যাঙ্গালোরে একটা ন্যাশনাল পার্ক আছে, ব্যানারঘাট ন্যাশনাল পার্ক। এখানে মোটামুটি 54টা লেপার্ড আছে এবং এই শহরের আশেপাশে যে সমস্ত জায়গা আছে, দেখো, পশু, লেপার্ড তো একটা পশু, পশু শুধুমাত্র যে জঙ্গল বা ন্যাশনাল পার্কে থাকবে তার তো কথা নেই, জঙ্গলও 2-4টে থাকতে পারে। তো সেরকম বিভিন্ন যেসব মুক্ত জঙ্গল আছে সেখানেও লেপার্ড আছে। তো প্রায় 250-র উপরে ক্যামেরার মাধ্যমে প্রায় 1 বছর ধরে একটা সার্ভে চলেছে। সেই সার্ভেতে ব্যাঙ্গালুরু এবং তার আশেপাশের অঞ্চল জুড়ে 80 থেকে 85টা লেপার্ডের কে চিহ্নিত করা গেছে। ঠিক আছে, তাই সেখান থেকে এবছর নতুন লেপার্ড ক্যাপিটাল হিসাবে আত্মপ্রকাশ করেছে হচ্ছে বেঙ্গালুরু শহর। পরের প্রশ্ন বলছে, পোষণ পোয়া উৎসব কোন দেশে পালন করা হয়? এটা পালন করা হয় শ্রীলঙ্কাতে, আমাদের একদম প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, দক্ষিণের। দেখো, পোষণ পোয়া উৎসব প্রতি বছর জুন মাসের পূর্ণিমাতে শ্রীলঙ্কাতে পালন করা হয়। জুন মাসের পূর্ণিমা মানে গতকাল পূর্ণিমা গেল, সেই পূর্ণিমাতে পালন করা হয়। 3rd BC শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্মের যে প্রসার হয়েছিল তার খুশিতে এই অনুষ্ঠান পালন করা হয়। দেখো, এই সময় একটুখানি জেনে রাখো যে আমাদের সম্রাট অশোক, অশোক ইতিহাস বর্ণিত আছে যে কলিঙ্গ যুদ্ধের পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এই সম্রাট অশোকের একটা ছেলে ছিল মহেন্দ্র, আর মেয়ে ছিল সংঘমিত্র। এই দুজনকে শ্রীলঙ্কায় পাঠায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। এই থার্ড বিসিতে পাঠায় এবং এরা গিয়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করে এবং সেই সময় যে বৌদ্ধ ধর্মের প্রসার হয়েছিল তার খুশিতে এই পোষণ পোয়াটা পালন করা হয়, মানে ঐতিহাসিক উৎসব একটা। ঠিক আছে, ওকে। এবার দেখো, শ্রীলঙ্কার দুটি রাজধানী কি কি? একটা হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টা, যেটা হচ্ছে শ্রীলঙ্কার আইনসভা এবং প্রশাসনিক রাজধানী। আর একটা হচ্ছে কলম্বো, যেটা হচ্ছে শ্রীলঙ্কার নির্বাহী এবং বিচার বিভাগীয় রাজধানী, এবং দেশের বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র হচ্ছে কলম্বো। দেখো, শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি হলেন অনুরা কুমারা দিশানায়েকে। তিনি 23 সেপ্টেম্বর 2024 সালে এই পদে দায়িত্ব পালন করেছে। আমরা কিছুদিন আগে, বছর 3 আগে আমরা শ্রীলঙ্কাতে গৃহযুদ্ধ দেখেছি এবং পুরো দেউলিয়া হয়ে গেছিল দেশটা। তারপর থেকে দেশটাকে সামলানো হচ্ছে আস্তে আস্তে, এবং 2024 সালে 23 সেপ্টেম্বর থেকে এই অনুরা কুমারা দিশানায়েকে ইনি রাষ্ট্রপতির পদে আছেন। এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কে আছে দেখিনি, বলছে হরিণী অমর সূর্য বা হরিণী অমর সূর্যা। তিনি 2024 সালে 24 সেপ্টেম্বর মানে রাষ্ট্রপতি যেদিন হয়েছে তার পরের দিন পদে আছেন এখনো পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, বলছে মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা যোজনা, এটা একটু কোটেশনের মধ্যে রাখো। মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা যোজনা কোন রাজ্যে শুরু করা হলো? কোন রাজ্যে? এটা শুরু করা হলো আসামে। দেখো, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই যোজনা চালু করলেন। এই যোজনা বলতে মুখ্যমন্ত্রী
জীবন অনুপ্রেরণা যোজনা। আসামের যারা কোনো রিসার্চের সাথে যুক্ত আছে, সেটা ছাত্র বা স্কুলে যাই হোক, তাদের আর্থিক সাহায্যের জন্য এই এই যোজনা চালু করা হচ্ছে। ফুল টাইম রিসার্চার যারা আছে তাদেরকে এককালীন 2500 টাকা দেওয়া হবে এই যোজনার আওতায়, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে রিসার্চ করেন তাদেরকে এককালীন 40,000 টাকা দেওয়া হবে এই যোজনার আওতায়। পরের প্রশ্ন দেখো, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 12ই জুন। দেখো, প্রতি বছর 12ই জুন তারিখে বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালন করা হয়। এটা ইউএন দ্বারা পালন করা হয়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রথমবার 2000 সালে এটি পালন করেছিল। দেখো, এবছরের থিম কি বলেছে? প্রোগ্রেস ইজ ক্লিয়ার বাট দেয়ার ইজ মোর টু ডু, লেটস স্পিড আপ এফোর্টস। অর্থাৎ এর মানে কি? উন্নতি স্পষ্ট, তবে আরও অনেক কিছু করার আছে, আসুন প্রচেষ্টা ত্বরান্বিত করি। ভারতীয় সংবিধানের 24-এর এটা হচ্ছে 24-এর ধারায় শিশু শ্রম বন্ধের বিধান দেওয়া আছে, যে 14 বছরের কম শিশুদের কোনো কাজে লাগানো যাবে না। পরবর্তী প্রশ্ন, যে কে ভারতের সর্বোচ্চ রেটিং যুক্ত দাবা প্লেয়ার হলেন? রেটিং হচ্ছে এটা হচ্ছে ফিদে রেটিং। ওকে, দাবার যে রেটিংটা হয় সেটাকে ফিদে রেটিং বলে। প্লেয়ার কে হলেন? এটা হচ্ছে অর্জুন অ্যারিগেসি। ইনি তেলেঙ্গানার একজন প্লেয়ার, তেলেঙ্গানায় বাড়ি। প্লেয়ার তো ভারতীয়, তেলেঙ্গানার অধিবাসী। এতদিন পর্যন্ত ডি গুকেশ ছিল এই সর্বোচ্চ রেটিং যুক্ত প্লেয়ার। এবছর এই নরওয়ে চেজের পরে এটা অর্জুন অ্যারিগেসি হয়ে গেছে। দেখো, একটা কথা বলি, যে এই ফিদে রেটিং যখন 2500 ক্রস করে তখন তাকে গ্র্যান্ড মাস্টার বলা হয়। কারো ফিদে রেটিং যদি 2500 ক্রস করে তখন তাকে গ্র্যান্ড মাস্টার বলা হয়। তো দেখো কি বলেছে, সম্প্রতি ভারতের অর্জুন অ্যারিগেসি ডি গুকেশকে পিছনে ফেলে সর্বোচ্চ রেটিং যুক্ত দাবারু হলেন। অর্জুন অ্যারিগেসির পয়েন্ট হচ্ছে 2782, আর ডি গুকেশের 2776। আর প্রথম আছে কে? ম্যাগনাস কার্লসন। ইনি আছেন এই ফিদে রেটিংয়ের প্রথম প্লেয়ার, মানে সর্বোচ্চ রেটিং যুক্ত প্লেয়ার। এই সম্প্রতি কিছুদিন আগে আমরা পড়লাম, 3-4 দিন আগে, যে নরওয়ে চেস 2025 এই ম্যাগনাস কার্লসন জিতেছে। এই অর্জুন অ্যারিগেসির সঙ্গে ফাইনাল শেষ ম্যাচটা ছিল এবং শেষ ম্যাচটা ড্র হয়েছে, কিন্তু পয়েন্টের বেসিসে ইনি জিতেছে। এবং ইনি ম্যাগনাস কার্লসন একটা খেলাতে ডি গুকেশের সাথে হেরে গেছিল। তোমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছো, যে টেবিলের উপরে ঘুষি মেরেছে। তো যাই হোক, পরে দেখো বলছি ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, যা সংক্ষেপে ফিদে নামে পরিচিত, চেস ফেডারেশন 1924 সালের 20 জুলাই প্যারিসে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। 1999 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি ফিদেকে বিশ্ব ক্রীড়া সংস্থা হিসেবে স্বীকৃতি দেয়। কত সালে? 1999 সালে। পরের প্রশ্ন, খান কোয়েস্ট নামক সৈন্য অভিযান, এটা অভিযান না, এটা হচ্ছে সৈন্য অভ্যাস, যুদ্ধ অভ্যাস, সৈন্যদের যে যুদ্ধ অভ্যাস হয় বা সৈন্য অভ্যাসই লিখে দিই। কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হয়েছে মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়ার রাজধানী
মঙ্গোলিয়ার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে? দেখো কি বলছে, খানকোয়েস্ট মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত হলো। এটা একটি বহুজাতিক সামরিক মহড়া। এটা 14 থেকে 28 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি মূলত আন্তর্জাতিক জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের একটি সামরিক বাহিনী। দেখো আমরা সকলে জানি বা তোমরা সকলে জানো, জাতিসংঘের কোনো নির্দিষ্ট সেনাবাহিনী নেই। সমস্ত দেশ থেকে সেনাবাহিনী ধার নেয় নির্দিষ্ট সময়ের জন্য, তাদের নিয়ে একটা সামরিক বাহিনী তৈরি করে, তাদের ট্রেনিং দেওয়া হয় একসাথে। সেই ট্রেনিংটাই হচ্ছে খানকোয়েস্ট ট্রেনিং। এবং বিভিন্ন আন্তর্জাতিক যেসব ঝামেলা অশান্তি আছে, যেখানে সৈন্য পাঠাতে হয় জাতিসংঘের থেকে, সেই সৈন্যগুলো তারা সেখান থেকে পাঠায়। বাহিনীকে প্রস্তুত করতে বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা, বোঝাপড়া বাড়াতে সাহায্য করে এই সৈন্য অভ্যাসটা। এটি 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও মঙ্গোলিয়ার মধ্যে একটি দ্বিপাক্ষিক অনুশীলন হিসেবে শুরু হয়েছিল। 2006 সালে এটি বহুজাতিক শান্তি রক্ষা অনুশীলনে রূপান্তরিত হয়। তখন থেকে অনেক দেশের এতে অংশ নেওয়া শুরু করে। প্রতি বছর প্রায় 20টিরও বেশি দেশ, যার মধ্যে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক, যুক্তরাজ্য, এই সমস্ত দেশের সৈন্যরা, 20টারও বেশি সৈন্যরা এই মঙ্গোলিয়ার এসে এই যুদ্ধাভ্যাসটা যুক্ত হয় এই খানকোয়েস্টে। দেখো পরের প্রশ্ন, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025 এ পদক তালিকায় ভারতের স্থান কত? বলছে ভারতের স্থান পদক তালিকায় প্রথম। দেখো কি বলেছে, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025-এ ভারত মোট 16টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে 12টি সোনা, 3টি রূপো এবং 1টি ব্রোঞ্জ। ভারত পদক তালিকার প্রথম স্থান অধিকার করেছে। এই প্রতিযোগিতাটি 7 থেকে 8 জুন দুদিন 2025 তারিখে তাইপেই মিউনিসিপ্যাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দেখো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আমি একটা বিশেষ কারণে এক্ষুনি বেরিয়ে যাব, ডিউটি আছে, তো ওই জন্য আর বেশি করতে পারিনি। যাই হোক, আমি এর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো গ্রুপে। গত দিনের পিডিএফটা দেওয়া হয়নি, আজকে এখনই দিয়ে দিচ্ছি, আর এর পিডিএফটাও দিয়ে দেবো। তোমরা পড়াশুনো করতে থাকো। আর একটা কথা, যারা এনটিপিসি দেবে, এনটিপিসি এক্সাম আছে, তারা যদি জানি না কে কী করছে, কিন্তু এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা বিশেষ করে এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে যাও। যদি কেউ চাও মেটা দেখবে, তাও দেখে যেতে পারো, কিন্তু এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাও। প্রায় 10টা মতন কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, ঠিক আছে? 10টা মতন কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। কম্পিউটার সেকশন থেকে 4টে মতন কোশ্চেন আসছে। এবছর কোশ্চেন অ্যানালাইজ করা নিষেধ আছে গভর্নমেন্টের তরফ থেকে, তবুও বলছি যে একটুখানি। আর ধরো স্ট্যাটিক জিকে ভালো আসছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস থেকে 7টা মতন কোশ্চেন আসছে, 7-8টা মতন এরকম অ্যাপ্রক্স। রাষ্ট্রবিজ্ঞান থেকে ভালো প্রশ্ন আসছে, অর্থনীতি, বিজ্ঞান, ভৌত বিজ্ঞান থেকে কম আসছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তোমার স্ট্যাটিক জিকে, এগুলো থেকে ভালো প্রশ্ন আসছে। তো ঠিক আছে, তোমরা পড়াশোনা করতে থাকো। আবার কালকে সকালবেলা আমি তোমাদের ভিডিও করে দেবো। তো এই পর্যন্ত আজকে থাক, থ্যাংক ইউ। আর তোমরা চ্যানেলটাকে একটু চেষ্টা করো যাতে গ্রো আপ হয়, কারণ কি বলো তো, যত গ্রো আপ হবে তত হয়তো আমার এনার্জিটা বাড়বে, আমি তোমাদের জন্য ভালো কিছু করতে পারবো। চেষ্টা করছি ভালো করার, আরও করব। আর কোনো সমস্যা থাকলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।